আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বপন ক্লাসরুম পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের হিসাব বিজ্ঞান ওয়ান শট ক্লাস। আজকের এই ক্লাসে তোমাদেরকে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ লেনদেন, হিসাব বিজ্ঞানের যে মৌলিক হিসাব বিজ্ঞানের যে ভিত্তিটা, এই অধ্যায়টা তোমাদের পড়াবো। এই অধ্যায়টা পড়লে ভালো করে যদি পড়ো, পরবর্তীতে যে জাবেদা আছে, তোমাদের রেয়ামিল আছে, তারপরে হলো আর্থিক বিবরণী আছে। এই অধ্যায় হলো হিসাব বিজ্ঞানের হলো কি ভাইয়া, এই অধ্যায় হলো হিসাব বিজ্ঞানের হলো মূল ভিত্তি। এই অধ্যায়টা যদি তোমরা ভালোভাবে পারো, পরবর্তীতে যত চ্যাপ্টার আছে হিসাব বিজ্ঞানে তোমরা ইজিলি পারবা। চলো আসো আজকে ক্লাসটা শুরু করা যাক। প্রথমে হলো লেনদেন হলো হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। কি ভাইয়া? মূল ভিত্তি। এটা মনে রাখবা তোমরা, এটা তোমাদের এমসিকিউ আকারে প্রশ্নে অবশ্যই আসবে। এটা হিসাব বিজ্ঞান হলো লেনদেনের মূল ভিত্তি। কি ভাইয়া? লেনদেনের মূল ভিত্তি। তারপরে লেনদেন শব্দের আবিধানিক অর্থ হলো গ্রহণ ও প্রদান, অর্থাৎ দেওয়া ও নেওয়া। লেনদেনের আবিধানিক অর্থ এটাও তোমরা মনে রাখবা। তারপরে আসো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন করে। কি ভাইয়া? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা আর্থিক অবস্থা পরিবর্তন করে, সেটাই হলো লেনদেন। লেনদেন হতে হলে দুইটা শর্ত, একটা হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, আর তোমার আর্থিক অবস্থা, প্রতিষ্ঠানের যে একটা আর্থিক অবস্থা আছে এটা পরিবর্তন হতে হবে। কিন্তু ভাইয়া সমস্ত ঘটনায় আবার লেনদেন নয়, সমস্ত ঘটনায় হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। কি ভাইয়া? সমস্ত ঘটনা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। কেন হয় না? দেখো, উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে সীমান্ত ট্রেডার্স 5,000 টাকা দিয়ে একটি আসবাবপত্র ক্রয় করে। আবার আসবাবপত্র ক্রয় করে দোকান থেকে ফিরে তিনি দুর্ঘটনায় আহত হন। এখানে দুইটি ঘটনা আছে। দেখো, একটা হলো আসবাবপত্র 5,000 টাকা দিয়ে আসবাবপত্র কেনে, আর আরেকটা হলো দোকান থেকে আসার সময় তিনি আহত হন। দুইটাই তো একটা ঘটনা, তাই না? দুইটার ভিতরে দেখো, এইটা প্রথম ঘটনাটা হলো 5,000 টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করে। কি ভাইয়া? আসবাবপত্র ক্রয় করে। ধরো 5,000 টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করলো, এর ফলে তোমার প্রতিষ্ঠানের একদিকে হলো আসবাবপত্র ক্রয় করার ফলে তোমার হলো নগদ টাকা কমে গেল, নগদ টাকা কমে গেল। আর একদিকে আরেক পাশে হলো আসবাবপত্র সম্পদ বেড়ে গেল। দেখো, তোমার প্রতিষ্ঠানের হলো আর্থিক অঙ্কের পরিমাপযোগ্য ঘটনাও ঘটছে, আবার আর্থিক অবস্থার যে পরিবর্তন তোমার প্রতিষ্ঠানের পরিবর্তনও হচ্ছে। এজন্য ভাইয়া এটা লেনদেন। দ্বিতীয়টা হলো দোকান থেকে ফেরার পথে তিনি আহত হলেন। কি ভাইয়া? দোকান থেকে ফেরার পথে আহত হলেন। দ্বিতীয় ঘটনায় দোকান থেকে ফেরার সময় আহত হলেন, এইটা তো কোনো আর্থিক অঙ্কে সংজ্ঞার সাথে মিলাও। আসো, এই যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, এটা কি অ্যাক্সিডেন্ট ঘটছে? এটা কি কোনো অর্থের ঘটনা ঘটছে? ঘটে নাই। তারপরে আর্থিক অবস্থা, তোমার যে প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা আছে এটার পরিবর্তন হয়েছে? না ভাইয়া, হয় নাই। এজন্য এটা লেনদেন না। এইটুকু টপিক মনে রাখবা। দেন লেনদেন দুই প্রকার। কয় প্রকার ভাইয়া? খুবই গুরুত্বপূর্ণ। লেনদেন হলো দুই প্রকার, একটা হলো বাহ্যিক লেনদেন, একটা হলো অভ্যন্তরীণ লেনদেন। অভ্যন্তরীণ লেনদেন কি ভাইয়া? যে লেনদেনগুলো প্রতিষ্ঠানের ভিতরে সংগঠিত হয় সেগুলাই হলো অভ্যন্তরীণ লেনদেন। আর বাহ্যিক লেনদেন যেগুলো প্রতিষ্ঠানের বাইরে সংগঠিত হয় সেগুলোই হলো বাহ্যিক লেনদেন। আসো ভাইয়া, এখানে উদাহরণ দেওয়া আছে। অভ্যন্তরীণ লেনদেন হলো অবচয়, কাঁচামালের ব্যবহার। অবচয় দেখো, এটা প্রতিষ্ঠানের ভিতরে একটা তোমার স্থায়ী সম্পদের অবচয় হয় প্রতিষ্ঠানের এটা ভিতরে। আর হলো বহির্লেনদেনের ভিতরে আছে হলো পণ্য বিক্রয়, বেতন প্রদান, এটা হলো তোমার প্রতিষ্ঠানের বাইরে, এটা হলো বহির্লেনদেন। এটা মনে রাখবা ভাইয়া। দেন হিসাব লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য এগুলা এই 6টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা এমসিকিউ আকারেও আসবে। এমসিকিউ আকারে এই 6টা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ভালো করে দেখে নেবা। প্রথমটা হলো লেনদেনের বৈশিষ্ট্য, প্রকৃতি বা বৈশিষ্ট্যের প্রথমটা হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। মানে ভাইয়া, তোমার যে ঘটনাটা ঘটছে ওইটা অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে। দ্বিতীয়টা হলো আমরা যে উদাহরণ দিলাম সেখানে ছিল হলো আর্থিক অবস্থার পরিবর্তন। মানে তোমার প্রতিষ্ঠানে আমরা তো জানি যে A = L+OE
এটা হলো হিসাব সমীকরণ। হিসাব সমীকরণে আর্থিক অবস্থা পরিবর্তন মানে একটা ঘটনার ফলে হয় সম্পদের এই দিকে প্রভাব ফেলবে আর এই পাশে প্রভাব ফেলবে। যদি প্রভাব ফেলে দুই পাশে তাহলে এটা আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। আর যদি কোনো ঘটনা দ্বারা, যেমন আমি উদাহরণ দিলাম যে হলো দোকান থেকে ফেরার সময় হলো অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা তো কোনো লেনদেন না, এটা হলো ঘটনা, একটা ঘটনা। দেন হলো দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা মানে একটা হিসাবের মানে একটা লেনদেনের দুইটি পক্ষ থাকবে। অবশ্যই একটা লেনদেনের দুইটি পক্ষ থাকবে। কয়টি ভাইয়া? দুইটি পক্ষ থাকবে, দুইটি। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র মানে প্রতিটি লেনদেনে একটি অপরটির থেকে আলাদা হবে, মানে প্রতিটি লেনদেনে স্বতন্ত্রভাবে আলাদা হবে, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ হবে। তারপরে আসো দৃশ্যমানতা। এই যে লেনদেন দুই ধরনের হতে পারে, একটা হলো দৃশ্যমান লেনদেন, অদৃশ্যমান লেনদেন। দৃশ্যমান লেনদেনের ভিতরে আছে কোনগুলা ভাইয়া? ধরো দৃশ্যমান, যে বা যন্ত্রপাতি ক্রয় করলা, যন্ত্রপাতি ক্রয়, এটা একটা ভাইয়া দৃশ্যমান লেনদেন। আর অদৃশ্যমান লেনদেন কোনটা ভাইয়া? সেটা তুমি দেখতে পারতিস না, যেমন হলো সম্পদের অবচয়, অবলোপন, এগুলো তো তুমি দেখতে পারছো না, এগুলো হলো অদৃশ্য। আর হলো আরেকটা 6 নাম্বারটা আছে ঐতিহাসিক ঘটনা। ভাইয়া ঐতিহাসিক ঘটনা কি? ঐতিহাসিক ঘটনা হলো এমন ঘটনা যা পূর্বে সংঘটিত হয়েছে, এই ঘটনাগুলোকে আবার লেনদেন বলা হয়, ঐতিহাসিক ঘটনা। দেখো এগুলো মনে রাখবা, লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য, এগুলো তোমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থা পরিবর্তন, দ্বৈত সত্তা, স্বয়ংসম্পূর্ণ, স্বতন্ত্র, দৃশ্যমানতা, আর একটা ঐতিহাসিক ঘটনা। মনে থাকবে ভাইয়া? মনে রাখো এগুলা খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট হলো লেনদেন প্রধানত 5টি উপাদান থাকে। কয়টি উপাদান থাকে ভাইয়া? 5টি উপাদান থাকে। সম্পদ, দায়, মালিকের মূলধন, আয়, ব্যয়। এই 5টা তোমাদের জানা একদমই খুবই গুরুত্বপূর্ণ, একদম তোমাদের ফরজ কাজ, এটা মনে করো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই 5টা জানা। একটা হলো সম্পদ, মালিকানা সত্ত্ব, মূলধন, সম্পদ, দায়, মালিকের মূলধন, আয় এবং ব্যয়। তারপরে আসো ভাইয়া হিসাব সমীকরণ, তোমাদের জন্য একদম হিসাব বিজ্ঞানের যে তোমরা এইটা যদি না পারো কেউ, হিসাব বিজ্ঞান কখনোই তোমরা পারবা না। এটা আসো হিসাব সমীকরণ। কোনো প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময়ে মোট সম্পদ, মালিকানা সত্ত্ব ও বহির্দায়ের সমান হবে, মানে একটি নির্দিষ্ট সময়ে সম্পদের পরিমাণ, মালিকানা সত্ত্ব এবং বহির্দায়ের সমান হবে। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকে আমরা বলবো হিসাব সমীকরণ। ভাইয়া এইটা তো সবাই পারি নাকি? A=L+OE, এটা হলো হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণ। এতে ভাইয়া কি? এতে হলো অ্যাসেট, এসে হলো অ্যাসেট সম্পদ, এতে হলো অ্যাসেট সম্পদ, এলতে হলো লায়াবিলিটিস, কি ভাইয়া? লায়াবিলিটিস, দায়, আর ওইতে হলো ভাইয়া অনার্স ইকুইটি, অনার্স ইকুইটি, অনার্স ইকুইটি অর্থাৎ ভাইয়া মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, এটা তোমরা জানবা, খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে A=L+OE, এতে অ্যাসেট সম্পদ সমান সমান, এলতে হলো লায়াবিলিটিস দায় প্লাস মালিকানা সত্ত্ব, ওইতে হলো অনার্স ইকুইটি, মালিকানা সত্ত্বর আবার হিসাব সমীকরণে এটা তোমাদের এমসিকিউ আসবে, এই দুইটা এমসিকিউ আসবে যে নিচের কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ। ভাইয়া এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের মনে রেখো, এটা হলো বর্ধিত রূপ। এখানে লিখে দিই আমি A=L+C ক্যাপিটাল মাইনাস
ডি ড্রয়িং প্লাস রেভিনিউ আর মাইনাস ই এক্সপেন্স খরচ, এ ইকুয়াল টু মানে সম্পদ সমান সমান লাইবিলিটিস দায় প্লাস ওইতে অনার সিকিউরিটির ভিতরে এই কয়েকটা সিতে ক্যাপিটাল মাইনাস ডিতে ড্রয়িং প্লাস আরতে রেভিনিউ আই মাইনাস ইতে এক্সপেন্স খরচ, এগুলো হলো অনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্বের অংশ। এগুলা এই হিসাব সমীকরণের বর্ধিত রূপটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রেখো। তারপরে আসো, কোনো ঘটনা লেনদেন হতে হলে তা হিসাব সমীকরণের উপাদানগুলোকে নিম্নলিখিত যে কোনো একটির পরিবর্তন সাধন করবে। দেখো ভাইয়া, কোনো ঘটনা যদি লেনদেন হয় তাহলে হিসাব সমীকরণের উপাদানগুলো আমরা যে একটু আগে পড়লাম, হিসাব সমীকরণ কয়টি উপাদান ভাইয়া? 5টা। সম্পদ, দায়, মালিকের মূলধন, আয় এবং ব্যয়, এই 5টা হলো হিসাব লেনদেনের হলো উপাদান। দেখো, এই 4টা যদি পরিবর্তন ঘটে তাহলে আমরা বুঝবো লেনদেন। মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। মোট সম্পদ কমলে মোট দায় আবার মালিকানা সত্ত্ব কমবে। মোট সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। মালিকানা সত্ত্ব বাড়লে দায় কমবে, আবার মালিকানা সত্ত্ব কমলে দায় বাড়বে। এটা কি ভাইয়া? ইকুয়েশন মানে কি? ইকুয়েশন মানে হিসাব সমীকরণ ইকুয়েশন। এই ইকুয়েশনটা সব সময় দুই পাশে সমান হবে। হিসাব সমীকরণ একটু আগে পড়লাম না আমরা, এই যে এ ইকুয়াল টু এল প্লাস ওই, এই পাশ অ্যাসেট আর হলো লাইবিলিটিস আর অনার সিকিউরিটি, এই দুই পাশ সব সময় সমান হবে ভাইয়া। সব সময় তোমরা অঙ্ক করার সময়, তোমরা ম্যাথ যখন করবা সব সময় সমান রাখবা। দেখো এদের সম্পর্ক, দেখো এ ইকুয়াল টু এল প্লাস ওই। এখানে কি আছে ভাইয়া? দেখো, মোট সম্পদ বাড়লে মোট দায় ও মালিকানা সত্ত্ব বাড়বে। ধরো এখানে এত হলো অ্যাসেট, সম্পদ। ধরো 5,000 টাকা দিয়ে 5,000 টাকা দিয়ে একটি আসবাবপত্র ক্রয় করছে। আসবাবপত্র ক্রয় করলাম, কি করলাম ভাইয়া? আসবাবপত্র কি সম্পদ না ভাইয়া? তাহলে আমাদের হলো এ অ্যাসেট, সম্পদ বৃদ্ধি পাইল। দেন 5,000, একটি হিসাব তো একটু আগে বললাম যে লেনদেনের বৈশিষ্ট্য কি, মানে হলো দ্বৈত সত্তা। মানে কি? একটি হিসাব দুই পাশে প্রভাবিত করবে, মানে দুই জায়গায় বসবে। একটা তো পাইলাম, এই যে সম্পদ প্লাস হলো। আরেকটা কি ভাইয়া? এত টাকার 5,000 টাকার আসবাবপত্র ক্রয় করার ফলে তোমার নগদ কমে যাবে, অবশ্যই নগদ টাকায় কিনবা। এই দেখো, একটি সম্পদ বাড়লে, ধরো এই যে আসবাবপত্র বাড়লো, এই জন্যে অপর একটি সম্পদ কমবে। কি ভাইয়া? অপর একটি সম্পদ কমবে, এই যে কমছে। তুমি যদি নগদ টাকা দিয়ে কেনো তাহলে এই যে অ্যাসেট আবার মাইনাস হবে, একবার প্লাস হলো একবার মাইনাস হলো। দেখছো ভাইয়া? এখানে যা লিখছে এই যে তুমি প্রমাণ পাইলা। এরকম করে তোমাদের মনে রাখতে হবে যে আসলে এটা মুখস্থ করার কিছু না, আসলে অ্যাকাউন্টিং মুখস্থ করার কিছু না, এখানে তোমাকে বুঝে পড়তে হবে। আবার দেখো, একটি সম্পদ বাড়লে মোট দায় ও মালিকানা সত্ত্ব বাড়বে। ধরো ভাইয়া, একটা ধারে 5,000 টাকার আসবাবপত্র ক্রয়। কি ভাইয়া? মেশিনারিজ। ধরো আচ্ছা, মেশিনারিজ ক্রয় করছি বা ই করছি 5,000 টাকা। কি ভাইয়া? 5,000 টাকা। তাহলে ধারে যেহেতু ক্রয় করছে মেশিনারি, এটা তোমার তো সম্পদ। আচ্ছা দেখো, এই সম্পদ, তাহলে হলো মেশিনারি তোমার সম্পদ না? তাহলে সম্পদকে প্লাস দিয়ে দাও, সম্পদ বাড়লো। তারপরে এখানে কি লেখা? এখানে কি আছে? তোমরা যেটা পড়লাম, সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। এখানে যে ধারে ক্রয় করছে ভাইয়া, ধারে ক্রয় করলে কি হয়? দায় বাড়ে। এই যে দায় বাড়লো, দেখছো ভাইয়া? এখানে যা লেখা আছে তুমি এই যে সমীকরণের মাধ্যমে বুঝে গেলা। এইটাই হলো, মুখস্থ করার কিছু নাই ভাইয়া, বুঝতে হবে। দেন আসো পরের যাই, উদাহরণের সাহায্যে বিষয়গুলো বুঝো। মানে এতক্ষণ এই যে এইগুলো যে পড়লা না, যে হলো মোট সম্পদ বাড়লে মোট দায় কিভাবে বাড়বে, একটা সম্পদ বাড়লে দায় কিভাবে বাড়বে। আবার ধরো
সম্পদ কমলে দায় বা মালিকানা সত্ত্ব কিভাবে কমবে, মানে দুই পাশে সমান ইম্প্যাক্ট ফেলতে হবে, দুই পাশে সমান ইম্প্যাক্ট ফেলতে হবে। তারপরে একটি সম্পদ কমলে অন্য একটি সম্পদ বাড়বে কিভাবে ভাই, আসো আমরা বুঝি। প্রথমটা হলো নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। কি ভাইয়া, ব্যবসা আরম্ভ করলো। 5,000 টাকা নেয়, আগে আমরা হিসাব সমীকরণটা লিখে নেই। A = L + OE অ্যাসেট, এতে হলো সম্পদ, সম্পদ = দায় প্লাস মালিকানা সত্ত্ব, লিখে নিলাম ভাইয়া। সম্পদ = দায় প্লাস মালিকানা সত্ত্ব লিখে নিলাম। দেখো নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু হলো। যদি নগদ এত টাকা নিয়ে ব্যবসা শুরু হলো তাহলে তোমার নগদ বাড়বে অবশ্যই। এই যে নগদ নামক সম্পদ বাড়লো, দেখো ভাইয়া নগদ নামক সম্পদ বাড়লো। আচ্ছা আমরা এই পাশে দেখাই, A = L + OE। এই দেখো ভাইয়া এখানে এতে সম্পদের জায়গায় তো অবশ্যই নগদ টাকা, নগদে যে সম্পদ বাড়লো প্লাস দিলাম, ধরো নগদ সম্পদ বাড়লো। এখন নগদ ব্যবসায় শুরু করলে নগদ সম্পদ বাড়বে, আর ওই অনার সিকিউরিটি মালিকানা সত্ত্বের ভিতরে যেটা তোমার মূলধন, মানে ব্যবসায়ী শুরুতে যা টাকা আনছো ওইটা সম্পদ বাড়বে, আর হলো মালিকের মূলধন সি, এটাও প্লাস হবে। এই দেখো ভাইয়া যদি দেখো এখানে সম্পদ বাড়লো আর দায় অথবা মালিকানা, এখানে মালিকানা সত্ত্ব প্লাস হলো। এই দেখো ভাইয়া একটি মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। আসো এই যে মোট সম্পদ বাড়ছে, এই যে মালিকানা সত্ত্ব বাড়ছে, দেখছো ভাইয়া অঙ্ক মুখস্থ করা কিছু না, এই প্র্যাকটিক্যাল বুঝবা। দেন আসো, আরে তারপরে ধারে 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয়। আমরা সমীকরণ লিখি, A = L + OE। ভাইয়া যদি ধারে ক্রয় করে 5,000 টাকার যন্ত্রপাতি, দেখো যন্ত্রপাতি তো একটা সম্পদ তাই না। আচ্ছা যন্ত্রপাতি সম্পদ, এই সম্পদের জায়গায় প্লাস দিলা, 5,000 প্লাস করলা। দেন ধারে ক্রয় করছে, ভাইয়া ধারে ক্রয় করলে কি পাওনাদারি সৃষ্টি হবে না। আমি কারো কাছে ধারে ক্রয় করলাম তাহলে আমি দায়বদ্ধ না ভাইয়া, এই কারণে পাওনাদার। এই যে পাওনাদার প্লাস হলো 5,000 প্লাস, দেখছো ভাইয়া। এই দেখো সেম, দেখছো এটার মতোই, মানে একটি সম্পদ বাড়ার, মানে মোট সম্পদ বাড়ার ফলে মোট দায় বাড়ছে, দেখছো ভাইয়া সেম। মুখস্থ করার কিছু নাই ভাই, অঙ্ক প্র্যাকটিক্যালি সব সময় অঙ্ক প্র্যাকটিক্যালি করবা। দেন আসো পরেরটা, আসো পাওনাদারকে পরিশোধ 3,000 টাকা। পাওনাদারকে ভাইয়া পরিশোধ করছে। একটু আগে যে তুমি ধারে যন্ত্রপাতি ক্রয় করলা না, ওইটা পাওনাদার ছিল, পাওনাদারকে এখন ক্রয় করলো, এখন পরিশোধ করলো, তাহলে তো তুমি তো নগদ টাকায় পরিশোধ করবা তাই না ভাইয়া। নগদ টাকায় পরিশোধ করলে নগদ টাকা কি কমবে না, মাইনাস হবে না। আচ্ছা সম্পদ কি দিলা, মাইনাস 3,000 দিলা সরি এখানে নগদ মাইনাস 3,000 টাকা দিলা। দেন পাওনাদারকে পরিশোধ করছে, তাহলে পরিশোধ করার ফলে দায়ও কমে যাবে না তোমার। এই যে 3,000 টাকা কমলো, সম্পদ থেকেও কমলো, দায়ের থেকেও কমলো। এখানে আসো, এই দেখো মোট সম্পদ কমলে, এই যে কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। এই যে ভাইয়া কমছে, দেখো কমছে, দেখছো। এইভাবে তোমরা টেকনিক দিয়ে পড়বা, সবকিছু মানে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবা, ম্যাথ দিয়ে বোঝার চেষ্টা করবা। হিসাব বিজ্ঞান আসলে অত কঠিন চ্যাপ্টার না, তোমরা যদি বুঝতে পারো অবশ্যই সোজা। দেন আসো পরেরটা, আসো আচ্ছা পরেরটা আসো, এটা পরেরটা কি আছে, নগদে বেতন পরিশোধ করা হলো। কি ভাইয়া নগদে পরিশোধ করছে, তাহলে নগদে যদি পরিশোধ করো তাহলে হলো মাইনাস হবে না, তোমার নগদ টাকা চলে গেল, তাহলে হলো ধরো হলো কয় টাকা, 2,000 টাকা। 2,000 টাকা মাইনাস দিলা, দেখো নগদ টাকা চলে গেল। এখন কি নগদে বেতন পরিশোধ করছে। বেতন একটা কি ভাইয়া, বেতন একটা ব্যয়, আর ব্যয় কার ভিতর যাবে, এই দেখো ভাইয়া
তোমাদের দেখাই। ওনার সিকিউরিটি, এই যে ওনার সিকিউরিটির ভিতরে কি আছে ভাইয়া, এই যে সি প্লাস আর রেভিনিউ যোগ হয়, আর ইএক্স মানে এক্সপেন্স মানে খরচ বাদ যায়। এই দেখো ভাইয়া, তাহলে কি হবে, বেতন একটা খরচ, এই খরচও ওই অনার সিকিউরিটি থেকে বাদ যাবে। তাহলে ভাইয়া দেখো কি হলো, সম্পদও বাদ গেল 2000 টাকা, আর হলো ওই অনার সিকিউরিটিতে খরচও 2000 টাকা মাইনাস হলো। দেখো মোট সম্পদ কমলে মোট মালিকানা সত্ত্ব কমবে, এই যে দেখছো। তারপরে নগদে আসবাবপত্র ক্রয় হলে কি হবে ভাইয়া, নগদে যেহেতু ক্রয় করছে, এই যে তোমার হলো নগদে আসবাবপত্র ক্রয় করার ফলে হলো, দেখো এটা তোমাদের বোঝায়, দেখো নগদে আসবাবপত্র ক্রয় করলে হলো আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পাবে কয় লাখ, 1 লাখ। ধরো আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পাবে প্লাস, এখন নগদে ক্রয় করছে, তাহলে তোমার নগদ টাকা মাইনাস হবে না, তাহলে হলো সম্পদ প্লাস সম্পদ মাইনাস। দেখছো, এই দেখো সম্পদ প্লাস সম্পদ মাইনাস। আসো, একটি সম্পদ বাড়লো দেন অপর একটি সম্পদ কমবে, এই যে কমছে, দেখছো। এইটা যদি তুমি জানো হিসাব সমীকরণ, তোমার কাছে সব অঙ্ক সোজা, জাবেদা বলো রিয়ামিল বলো হিসাব সমীকরণ বলো, একটু পরে ম্যাথ আসবে। আসো, এই দেখো পরেরটা দেখো, মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ পরিশোধ করেন, মানে ব্যবসায়ের ঋণ পরিশোধ করেন কর্তৃক ব্যক্তিগতভাবে। মালিক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ পরিশোধ করলো, আচ্ছা দেখো, মালিক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ পরিশোধ করলো, তাহলে ভাই কি হবে, এই যে ঋণ মানে দায় পরিশোধ করছে, তাহলে দায় কমে যাবে না। এই দেখো এই পাশে কোনো প্রভাব ফেলবে না, এর জায়গায় দায় কমে গেল, তাহলে হলো 5000 টাকা কমে গেল। আর মালিক যেহেতু ই করছে ব্যক্তিগতভাবে, সেক্ষেত্রে দেখো মালিক যেহেতু ই করছে মানে ব্যক্তিগতভাবে ব্যবসায় মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ঋণ পরিশোধ করছে, তাহলে এটা কমে গেল, এটা কমে যাওয়ার ফলে দেখো কি হবে, মালিকানা সত্ত্ব, এই দেখো মালিকানা সত্ত্ব কম মানে দায় বাড়লে দায় কমছে না, দায় কমলে মালিকানা সত্ত্ব বাড়বে, দিয়ে দাও মালিকানা সত্ত্ব দিয়ে দাও। দেখছো, এই দেখো ঋণ পরিশোধ করার ফলে দায় কমে যাবে, দেন আমরা মতো আরে ইয়ার দায় কমলে মালিকানা সত্ত্ব বাড়বে, আর মালিকানা সত্ত্ব বাড়লে দায় কমবে, একই জিনিস। দেখছো উদাহরণের মাধ্যমে কত সহজ এগুলো। এখন তোমরা এগুলা লেনদেন দিলে ইজি পারবা না, অবশ্যই পারবা। আসো তারপরে আসো, এই অধ্যায়ের লেনদেন অধ্যায়টা করলা না, এখন এই লেনদেন অধ্যায়ের সবচেয়ে যদি সোজা অঙ্ক বলো, সবচেয়ে সোজা অঙ্ক হলো এই অঙ্কটা। দেখো এই অঙ্কে বের করতে হবে, তোমাকে বের করতে বলবে পরীক্ষার খাতায় যে নিচের কোনটি লেনদেন এবং লেনদেন না। দেখো নিচের এইসব ঘটনা মানে এই ঘটনাগুলো লেনদেন কি লেনদেন না তা কারণ সহ ব্যাখ্যা, এই প্রশ্নটাই তোমাদের এই অধ্যায় থেকে আসবে, অবশ্যই আসবে। এটা সবচেয়ে সহজ প্রশ্ন, এটা যদি না পারো তোমরা কমার্সের আর কিছু বলা লাগে না, এটা যদি না পারো কেউ, এটা একদম সহজ, শুদ্ধ মিলে লিখবা লেনদেন কি লেনদেন না। আসো আমরা দেখি, সোহেল এন্টারপ্রাইজ 2017 সালে জানুয়ারি মাসে ঘটনাগুলো সংঘটিত হয়েছে। কি করছে ভাইয়া, প্রথমে হলো 50,000 টাকার মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে, 50,000 টাকার মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে। দেন নগদে এত টাকার পণ্য ক্রয়, পাওনাদারকে পরিশোধ, এত টাকার পণ্য ক্রয় ফরমাশ প্রদান। এই দেখো ভাইয়া, প্রথমে এত টাকা নিয়ে মূলধন স্বরূপ নিয়ে ব্যবসা আরম্ভ করলো, ব্যবসা আরম্ভ করার ফলে কি হবে, তার প্রতিষ্ঠানে নগদ 50,000 টাকা বৃদ্ধি পাবে। এই যে আমাদের মতো A = L+O মতো
তোমরা এটার জন্য শখ টানাবা হলো এখানে দিবে নং, এখানে দিবে হলো লেনদেন কি লেনদেন না, আর তারপরে দিবে হলো কারণ সহ ব্যাখ্যা, কারণ সহ ব্যাখ্যা, এখানে কারণ সহ ব্যাখ্যা, এই তিনটা ছক আঁকাবা এই অঙ্কের জন্য। এ তো তোমরা পারোই আশা করি। প্রথমে হবে মূলধন নিয়ে আরম্ভ করলো, তোমরা দিবা 1 নম্বর দিয়ে লিখবা এটা লেনদেন, লেনদেন দেওয়ার পরে দিবা হলো নগদ এত টাকা নিয়ে মূলধন স্বরূপ নিয়ে ব্যবসা শুরু করলো, তাহলে নগদ বৃদ্ধি পাবে, এ বৃদ্ধি পাবে, এবং মূলধন যেহেতু মালিকানা সত্ত্বের অংশ, ও ইউ বৃদ্ধি পাবে, ও ইউ বৃদ্ধি পাবে। তারপরে আসো নগদে 15,000 টাকার কি কয় ভাইয়া পণ্য ক্রয়, পণ্য যদি নগদে ক্রয় করে তাহলে হলো সম্পদ পণ্য ক্রয় করছে, দেখো তাহলে হলো নগদে ক্রয় করলে তাহলে হলো সম্পদ মাইনাস দিল, আর পণ্য ক্রয় করছে ভাইয়া, ক্রয় করলে কি হয় সম্পদ কমে যায়, ঠিক না? আর ক্রয় একটা খরচ না, ওই অনার সিকিউরিটি ও ইউ কমে গেছে, খরচ অনার সিকিউরিটির খরচ বা ব্যয় এটা কমে গেছে, তাহলে এইটা মাইনাস আর এ মাইনাস। পাওনাদারকে এত টাকা পরিশোধ, কি ভাইয়া পাওনাদারকে পরিশোধ করছে, নগদেই তো পরিশোধ করছে, তাহলে হলো এ মাইনাস এবং পাওনাদারকে যেহেতু পরিশোধ করছে এল দায়, লাইবিলিটিস মাইনাস, তারপরে এত টাকার ক্রয়ের এইটা ভাইয়া। এই যে এখন আসো তোমাদের এতক্ষণ যে পড়ালাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এতক্ষণ যে লেকচার দিলাম প্রথম থেকে এই পর্যন্ত, তার ভিতরে এই একটা লেনদেনের অধ্যায়টুকা কোনটা লেনদেন না ওইটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে তোমার এটা সহজ হবে। দেখো 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, তুমি বললা ভাইয়া এটা তো 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান আছে, এটা তো এই যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয়েছেই, তারপরে আর্থিক অবস্থার তো পরিবর্তন হবে যেহেতু ক্রয়ের ফরমাইশ আছে 8,000 টাকা। 8,000 টাকা যদি আমি সম্পদে বসাই, ধরো 8,000 টাকা সম্পদ থেকে মাইনাস দিলাম কারণ নগদ মাইনাস চলে যাবে, এবং ক্রয় করলো এখানে হলো ব্যয় হলো মাইনাস হবে, কিন্তু ভাইয়া এটা লেনদেন না। এতক্ষণ ধরে যে পড়লা লেনদেন কাকে বলে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে, আর্থিক অবস্থা পরিবর্তন হবে। এখন আসো এই যে আসো এত টাকার ক্রয়েশ ফরমাইশ প্রদান, ফরমাইশ মানে কি, মানে ফরমাইশ তুমি একটা মানুষকে কইলা যে আমার হলো 50,000 টাকার কিছু পণ্য দরকার, তুমি তো এখনো তাকে পে করো নাই কিংবা পণ্য ওর কাছ থেকে নেওয়াও নাই, শুধু বলছো মুখে বলছো, এইটা তো ফরমাইশ প্রদান করছে, মুখে বলছে, এটা প্রতিষ্ঠানের জন্য কোনো লেনদেন না, লেনদেন না। এগুলো তোমাদেরকে এগুলো আইডেন্টিফাই করতে হবে না, এই অধ্যায় মেন যে খেলা এইখানেই খেলা। দেখো এটা লেনদেন না, কেটে দিলা, লেনদেন কিনা ঘরে লেনদেন 9 দিলা, বিজ্ঞাপন বাবদ এত টাকা প্রদান করলে নগদ টাকা, সম্পদ থেকে নগদ টাকা মাইনাস হবে, আর বিজ্ঞাপন এটা হলো একটা ব্যয় থেকে ওই অনার সিকিউরিটির ব্যয় মাইনাস হবে। তারপরে জনাব মামুনকে মাসিক এত টাকা বেতনের ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ, এই দেখো ভাই আরেকটা আসছে, ম্যানেজার নিয়োগ করে মাসিক 7,000 টাকা বেতনের ম্যানেজার নিয়োগ করছে, কি ভাইয়া ম্যানেজার নিয়োগ করছে, কি করছে ম্যানেজার নিয়োগ করছে, কিন্তু এখনো তো তাকে কোনো বেতন দেওয়া হয় নাই, কিংবা ও ম্যানেজার আছে ওকে বললো যে তুমি এত টাকা আমার কাছে পাবা, এরকম দায়বদ্ধ না কিংবা বেতনও দেওয়া হয় না, এজন্য ভাইয়া এটা লেনদেন না। তাহলে ভাইয়া দেখছো এটা দেখে তোমাকে চিনতে হবে যে কোনটা লেনদেন না। আসো এগুলা এর সমাধানটা রেখে নেই আমরা। এই দেখো প্রথমটা যেটা ছিল 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছে, কি ভাই 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছে, ব্যবসা যদি আরম্ভ করছে এই যে প্রতিষ্ঠানের, আমাদেরকে জুম করে দেই, আরে দেখো নগদ প্রথমটা হলো লেনদেন, এই ছকটা তোমরা আঁকাবা লেনদেন কিনা, এটা খুবই গুরুত্ব, এটা আসে প্রতিবারই আসে, এটা আসবে তোমাদের লেনদেন। প্রথমটা হলো লেনদেন হলো প্রথমটা কি আসছিল দেখো আমরা দেখাই, 50,000 টাকা নিয়ে মূলধন স্বরূপ নিয়ে ব্যবসা আরম্ভ করলো, নগদ অর্থ মূলধন স্বরূপ অনয়ন করায় প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা কি হয়েছে ভাইয়া পরিবর্তন হয়েছে। লেনদেনের দুটি পক্ষ, অর্থাৎ একটি পক্ষ হলো মালিকের মূলধন অর্থাৎ ওই অনার সিকিউরিটি, আর একটি হলো প্রতিষ্ঠানের নগদ অর্থ, অর্থাৎ হলো এইখানে হলো এ বৃদ্ধি পেয়েছে এবং ও বৃদ্ধি পেয়েছে, ও প্লাস, বুঝছো ভাই। দেন পরেরটা আসো,
নগদে 15,000 টাকার পণ্য ক্রয় কিভাবে করছে, পণ্য ক্রয় করছে। তাহলে কি হবে, পণ্য ক্রয় করার ফলে তোমার নগদ টাকা কমে যাবে। এই যে পণ্যের মূল্যের মাপকাঠি পরিমাপযোগ্য, পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ নগদ অর্থ প্রদানের ফলে নগদ অর্থ হ্রাস পেয়েছে। অর্থাৎ এ অ্যাসেটের সম্পদ হ্রাস পেয়েছে, মানে সম্পদ না সরি, নগদ অর্থ হ্রাস পেয়েছে এবং খরচ খরচ যেহেতু বৃদ্ধি পেয়েছে, এজন্য ওই অনার্স ইকুইটি মাইনাস। দেখো ওই মাইনাস মানে অনার্স ইকুইটি কমে গেছে এবং সম্পদ অ্যাসেটস কমে গেছে। দেন পরেরটা আসো, পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা। পাওনাদারকে পরিশোধ করার ফলে প্রতিষ্ঠানের দায় কমে গেছে এবং নগদ অর্থ কমে গেছে। তাহলে ভাইয়া এ প্লাস এবং এর সাথে হলো এল প্লাস, না সরি আরে নগদ অর্থ কমে গেছে কারণ পরিশোধ করছে, এ মাইনাস এবং এল লাইবিলিটিস মাইনাস, মানে দুইটাই কমে গেছে। পরেরটা আসলে লেনদেন না, কারণ পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করছে, পণ্য ক্রয় বুঝায় না। এই যে আমি যেটা বললাম পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করছে, এটা এখনো পণ্য ক্রয় করা হয় নাই ভাইয়া, এটা আর্থিক অঙ্কে আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন হবে না, ভালো করে জেনে রাখো, হবে না। দেন বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন খরচের ফলে প্রতিষ্ঠান সুবিধা গ্রহণ করেছে এবং মূল্য পরিশোধ করেছে, অর্থাৎ নগদে পরিশোধ করেছে। অর্থাৎ তোমাদের এ হলো মাইনাস, মানে নগদ টাকা কমে যাবে এবং হলো খরচ ওই অনার্স সিকিউরিটির ভিতরে কমে যাবে। দেন লেনদেন নয়, কারণ চাকরির ক্ষেত্রে একজন ম্যানেজার নিয়োগ করছে, এটা তো ভাই লেনদেন না। দেন আসো পরেরটা কি, পরেরটা হলো তোমাদের হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। মানে হিসাব সমীকরণটা এই অধ্যায়ে সবচেয়ে মূল্যবান যে অঙ্কটা, এটা হলো এটা। মানে তোমাকে বলতে ওইটা তো গেলই, এই অঙ্ক তো পারবাই, কোনটা লেনদেন আর কোনটা লেনদেন না, এটা খুবই সহজ, কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন না, এই অঙ্কটা পারবা। আর এই অঙ্কটা হলো, এটা হলো হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। তোমাদের দেখেই আগে কোন হিসাবগুলো আসবে অ্যাসেটে এবং কোন হিসাবগুলো লাইবিলিটিসে আসবে এবং কোন হিসাবগুলো মালিকানা সত্ত্বে আসবে, এটা তোমাকে এই হিসাবগুলো দেখে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এই দেখো এত টাকা মূলধন বিনিয়োগ করলে কি হয়, নগদ টাকা বাড়ে, নগদ টাকা বাড়ে এবং মূলধন স্বরূপ অনার্স ইকুইটি মানে মালিকের ক্যাপিটাল এটা বাড়ে, দুইটাই বাড়লো। এই দেখো তোমাদের এইভাবে তোমাদের এটা সমাধান করতে হবে। এই দেখো ভাইয়া প্রথমে জানুয়ারি 1 তারিখ নগদ এরকম করে দিবা, এই যে অ্যাসেট ইকুয়াল টু দায় এর লাইবিলিটিস প্লাস মালিকানা সত্ত্ব ওই অনার্স ইকুইটি, এইভাবেই ভাইয়া দিবা। দেন তোমাদের বললাম প্রথমে আইডেন্টিফাই করে নিতে হবে যে কোন কোন হিসাব সম্পদের ভিতর যাবে এবং কোন কোন হিসাব দায়ের ভিতর যাবে। এই দেখো ভাইয়া সম্পদের ভিতরে এগুলো একটা আছে, নগদ, দেনাদার, যন্ত্রপাতি। আর দেন দায়ের ভিতরে আছে ব্যাংক ঋণ আর পাওনাদার, এই দুইটা আছে। আর মালিকানা সত্ত্বের ভিতরে যেগুলো আছে ওগুলাই আসো। প্রথমটা কি আছে, 50,000 টাকা মূলধন বিনিয়োগ করছে, বিনিয়োগ করার ফলে এই যে নগদ অর্থ, এই দেখো বৃদ্ধি, নগদ অর্থর ভিতরে বসবে। আর দেন আরেকটা যেটা বসবে ওটা হলো মালিকের মূলধন, আর মন্তব্যতে লিখবা মূলধন নয়, এটা তোমরা পারবা। 2 নম্বরটা আসো, ভাড়া পরিশোধ করছে। ভাড়া পরিশোধ করলে কি নগদ টাকা হ্রাস পায় না, এই দেখো নগদ টাকা মাইনাস। আর দেন ভাড়া পরিশোধ ওনার সিকিউরিটির ভিতরে মানে ব্যয়ের ভিতরে যাবে, এই যে মাইনাস। দেখছো ভাইয়া, এটা তোমরা পারবা, এটা তোমাদের বাসার কাজ দিব। তারপরে হলো 7 তারিখে হলো ধারে যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি একটা সম্পদ না, তাহলে সম্পদের ঘরে বাড়বে এবং যে ধারে ক্রয় করছে দায় বাড়বে। এই দেখো ভাইয়া সম্পদ বাড়লো, কই এই যে যন্ত্রপাতি সম্পদ বাড়লো, আর এই যে পদের হিসাব এটা দায় লাইবিলিটিস, এইটা বাড়লো, দেখছো। আসো পরেরটা আসো, মক্কেলদের নগদে আইনি সেবা প্রদান করছে, মানে সেবা দেওয়া হলো মক্কেলদের নগদে আইনি সেবা। তাহলে হলো নগদ টাকা মাইনাস, নগদ টাকা প্লাস হবে, কারণ সেবা, আরে ভাই এই যে নগদের সেবা দেওয়া হলো না, মানে মক্কেলদের সেবা দিছে, নগদ টাকা বৃদ্ধি পাবে। দেন হলো মালিকানা সত্ত্ব সেবা আয় একটা নামত সম্পদ আছে না মালিকানা সত্ত্ব, ওইটা বাড়বে। দেন আসো 15 তারিখ অফিসের কর্মচারী বেতন প্রদান, কয় হাজার টাকা, 2,000 বেতন প্রদান কি হবে, এই যে
বেতন প্রদানের ফলে নগদ টাকা কমে যাবে এবং হলো বেতন প্রদান মানে একটা ব্যয়, মালিকানা সত্ত্ব ওনার সিকিউরিটির ভিতরে ব্যয়, এই যে নগদ টাকা কমে গেছে, এই দেখো ওনার সিকিউরিটি কমে গেছে, দেখছো। দেন আসো, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, এগুলো তোমাকে এগুলো সহজ, খুবই সহজ, শুধু তোমাদের আইডেন্টিফাই করতে হবে ঠিক মতো করে, কোন ছক ভুল হবে না তোমাদের। প্রথমে যদি আইডেন্টিফাই করতে পারো যে এখানে কি কি হিসাব হবে, দেন একটা হিসাব মনে রাখলে হবে। তারপরে আসো 20 তারিখ, 20 তারিখ ব্যাংক থেকে ঋণ নিছে, ঋণ নিয়ে কি দায় না লাইবিলিটিস, এই যে নগদ টাকা বৃদ্ধি পাবে, আর লাইবিলিটিস এই যে দায়, ব্যাংক ঋণ বৃদ্ধি পেল, দেখছো। দেন আসো 24, মক্কেলদের আইনি সেবা দেওয়া হলো, ধারে দিছে, ধারে দিলে কি এই যে প্রাপ্য হিসাব দেনাদার, এটা তুমি পাবা, মানে ধারে দিছো, আর দেন এটা সেবায়, এই যে সেবায়, দেখছো সেবায়। তারপরটা আসো, বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ, মানে বাকিতে যেটা কিনছিলাম, মানে তোমার কাছে যেটা পাওনাদার ছিল তাদেরকে তুমি পরিশোধ করে দিচ্ছ, তাহলে ভাইয়া কি তোমার লাইবিলিটিস দায়টা হ্রাস পাবে, দায় হ্রাস পাইলো। আসো এ দেখো, তোমার হলো নগদ টাকায় পরিশোধ করছো 10,000 টাকা মাইনাস, দেন হলো দায় লাইবিলিটিস, এই দেখো লাইবিলিটিস দায় মাইনাস, দেখছো 10,000 টাকা। যন্ত্রপাতি যদি তুমি নগদে ক্রয় করো তাহলে যন্ত্রপাতি প্লাস হবে, আর যদি বাকিতে ক্রয় করো তাহলে তোমার দায় বাড়বে, এটা তো সিম্পল, এটা তো জানো তোমরা। পরে আসো, পুরা অঙ্কটা দেখো, এখানে এই ছকের দেখতে নগদ কখন বসবে, দেনাদার কখন বসবে, যন্ত্রপাতি বসবে, তোমরা কেমনে বুঝবা, এই যে এই হিসাবগুলা তোমরা প্রথমে আইডেন্টিফাই করবা, ভালোভাবে আইডেন্টিফাই করবা যে হলো কোন হিসাবগুলাই আলটিমেটলি এই ছকে বসবে। তোমরা যদি ভালোভাবে আইডেন্টিফাই করতে পারো, এই ছকটা তোমাদের কখনোই পরীক্ষার খাতায় ভুল হবে না, কখনোই ভাইয়া ভুল হবে না। এই অধ্যায়ে এই অঙ্কটাই সবচেয়ে কঠিন বলতে পারো, এটা তোমরা পারবা। আর সহজ অঙ্ক তো দেখালি মেয়ে, এই যেটা লেনদেন কি লেনদেন না, এইটাই ভাইয়া, এই দুটো অঙ্কই। আর হলো ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার আছে, এগুলো তোমরা দেখে নিবা বই থেকে, এগুলো মোটামুটি সোজাই। একটা আসে ডেবিট ভাউচার আঁকাতে বলে, আমি তোমাদের দেখাই। ধরো ডেবিট ভাউচার আঁকায় দিবা, এই হাবিজাবি লেখা আছে বইয়ে, দেখে নিবা যে ডেবিট ভাউচার কেমনে, ক্রেডিট ভাউচার, তারপরে হলো ক্যাশ মেমোটা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে যা ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এগুলো তোমরা দেখে নিবা। দেন তোমাদের কি কাজ দেওয়া যায়, এইটা এইটা তোমরা ভাইয়া বাসায় একবার নিজে থেকে এইটা একবার তোমরা বাসায় নিজে থেকে এই ম্যাথটা তোমরা সলভ করবা, নিজের খাতায় আগে নিজেকে যাচাই করবা, একবারও দেখবা না, নিজেকে যাচাই, ভুল লেখো তাও নিজেকে যাচাই করার জন্য এই অঙ্কটা দেখবা। এটা ভাইয়া এই অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটা যদি পারো এই অধ্যায়ে তুমি বস। সো আজকের ক্লাসটা কেমন লাগছে সবাই জানাইও। আজকের ক্লাসে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে তোমাদের পরের আর একটা চ্যাপ্টার শুরু করব। আসসালামু আলাইকুম।